শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 2026 সালের 15, 16, 17, 18 তারিখ অনুষ্ঠিত হবে। তো সে উপলক্ষে তোমাদের আজকে গণিতের একটি সংক্ষিপ্ত প্রশ্নের সিলেবাস দিব। তো এখান থেকে এই সাজেশান থেকে তোমরা দেখবা যে সংক্ষিপ্ত যে কোনো প্রশ্ন কমন পাবা। তো আমরা এখন ক্লাসটি শুরু করি। তো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে এখানে যে ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি। ওকে, তাহলে এমন একটা তোমাকে যে যদি বলা হয় যে ধরো একটা আমি ভাজক দিলাম 2 এবং ভাজ্য দিলাম 5, তাহলে এখানে আমাদের ভাগফলটা কত হবে? 2 × 4, আর এখানে ভাগশেষটা হবে আমাদের 1। তাহলে এই 5কে বলা হয় কি? ভাজ্য। এটাকে বলা হয় কি? ভাজক। এটা ভাগফল এবং এটা ভাগশেষ। তাহলে এখানে প্রশ্নে বলেছে যে ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষের মানটা সবসময় মানে ছোট না বড় হবে। যদি এখানে যে ভাগশেষটা যদি সবসময় ভাজক থেকে বড় হয়, তাহলে পরবর্তীতে আরও একবার ভাগ যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। সেজন্য আমরা সবসময় এখানে লিখতে পারি, 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবো যে এইভাবে, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। ওকে, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। এইটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর তোমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত। অর্থাৎ এখান থেকে আমরা প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে বলা হয়েছে যে 1 কুইন্টাল চালের দাম, তাহলে এখানে 1 কুইন্টাল সমান আমরা কত কেজি, যদি পরীক্ষায় আসে যে 1 কুইন্টাল সমান কত কেজি, সেটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা শিখব যে আমরা জানি এক কুইন্টাল সমান 100 কেজি। আমরা কি জানি 1 কুইন্টালে কত কেজি হয়? 100 কেজি। তাহলে প্রশ্নে বলেছে 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম। তাহলে আমরা 1 কুইন্টালের জায়গায় লিখবো কত? 1000 কেজি, 100 কেজি। তাহলে এখানে আমরা লিখবো 100 কেজি চালের দাম 5,600 টাকা। ওকে, তাহলে এখানে 100 কেজি চালের দাম 5,600 টাকা। তো বলেছে যে প্রতি কেজি, তাহলে আমরা 100 জায়গায় যদি 1 করি, আমরা ঐকিক নিয়মে কি করি যে তাহলে ঐকিক নিয়মে আমরা যে কোনো একটা সংখ্যাকে আমরা 1-এর নিয়মে নিয়ে আসি, অর্থাৎ একের সংখ্যাকে নিয়ে আসি। তোমাদের পরীক্ষায় যদি ঐকিক নিয়ম কাকে বলে তখন কি লিখবা? যদি ঐকিক নিয়ম কাকে বলে পরীক্ষায় আসে তাহলে লিখবা যে সংখ্যার মাধ্যমে বা যে অঙ্কের মাধ্যমে আমরা একটির মান বের করে আরও একাধিক সংখ্যার মান বের করতে পারি বা একাধিক কোন উপাদানের মান বের করতে পারি, সেটাই হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে এখানে 100 কেজির জায়গায় আমরা কি করব? 1 বের করবো। ওকে, তাহলে 1 বা প্রতি কেজি চালের দাম তখন কি হবে? যদি এই সংখ্যা থেকে এই যে এখানে যে আমরা 1টা লিখলাম, যদি কম হয়ে যায় তাহলে ভাগ হবে, যদি বেশি হয়ে যায় তবে গুণ হবে। আমরা ঐকিক নিয়ম জানি, তাই না? তাহলে এখানে 5,600 ভাগ 100 টাকা। তাহলে এখানে 5,600 ভাগ 100, আমরা এখান থেকে এটাকে এভাবে না লিখে আমরা এটাকে এভাবেও লিখতে পারবো, 5,600 ভাগ 100। ওকে, এভাবে আমরা লিখতে পারবো। এখন এখান থেকে আমরা ভাগের নিয়মে জানি যে এই যেভাবে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, 0 কাটলাম, তাহলে থাকলো কত? এখানে 56 টাকা। কত থাকলো? এখানে 56 টাকা। ওকে, আর আমরা যদি এটাকে ভাগ করে দেখি, এভাবে আমরা এটাকে ভাগ করতে পারি, 100 দিয়ে 560কে ভাগ করলে 5 দ্বারা ভাগ করে নেব, তাহলে কত হবে? 500 হবে। এখান থেকে আসবে কত? এই যে 60 নাম্বার, ওখান থেকে একটা আমাদের কি নামলো? এখান থেকে একটা 0। তাহলে এটা কত হবে? 600। কত হবে এটা? 600। ওকে, আমরা এইভাবে ভাগ করেও দেখাতে পারবো, আমরা এইভাবে লঘিষ্ঠকরণ করেও দেখাইতে পারবো। ক্লিয়ার? আশা করি এই প্রশ্নের উত্তর বোঝা গিয়েছে। তাহলে পরীক্ষায় যদি 1 কুইন্টাল সমান কত কেজি আসে, তাহলে কত লিখবো? 1 কুইন্টাল সমান 100 কেজি। ক্লিয়ার? হ্যাঁ, এরপর আমরা এখান থেকে 3 নম্বর প্রশ্নটা শিখবো যে রানার টাকা মলির টাকার 4 গুণ। ওকে, তাহলে মলির কাছে 20 টাকা থাকলে রানার কাছে কত টাকা আছে? এখান থেকে ভালো করে প্রশ্নটা উত্তরটা আমাদের বুঝতে হবে। এখানে শর্তটা মেন কথা। তাহলে প্রশ্নে বলা হয়েছে রানার টাকা মলির টাকা 4 গুণ। তাহলে এখানে প্রশ্নে মলির কাছে কত টাকা আছে? 20 টাকা। তাহলে এখানে প্রশ্নে আমাদের 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে?
দেওয়া আছে মলির কাছে আছে 20 টাকা। এটা মলির কাছে আছে 20 টাকা। ওকে, এই প্রশ্নে দেওয়া আছে। তাহলে বলেছে যে রানার টাকা মলির টাকার 4 গুণ। তাহলে রানার টাকা কত হবে? রানার টাকা মলির টাকার 4 গুণ। তাহলে মলির সাথে কত হবে? 4টা আমাদের গুণ হবে, তাই না? তাহলে মলির টাকা কত দেওয়া আছে প্রশ্নে? 20 গুণিত 4, কত হবে? 4 20 80 টাকা। বোঝা গেছে? এইভাবে প্রশ্নগুলোকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে সমাধান করব। এই সংক্ষিপ্ত সাজেশন থেকে পরীক্ষায় অবশ্যই কম প্রশ্ন কমন পাবা। তো সুতরাং তোমরা ভালো করে প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো সুন্দর করে সমাধানগুলো শিখে নাও, দেখবে যে পরীক্ষায় কমন পাবা। তাহলে এই 3 নম্বর প্রশ্নটা আমাদের উত্তর কত হলো? রানার কাছে কত টাকা আছে? 80 টাকা। ক্লিয়ার? এবার 4 নম্বর প্রশ্ন বলেছে বদ্ধ বাক্য ও খোলা বাক্য কাকে বলে? বদ্ধ বাক্য ও খোলা বাক্য কাকে বলে? তো এইটা আগে জানার আগে আমাদের জানতে হবে যে বাক্য সম্পর্কে। তাহলে আমরা বাক্যে প্রথমত আমরা শিখব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কয় প্রকার আমরা শিখেছি বইয়ে? গাণিতিক বাক্য 2 প্রকার। গাণিতিক বাক্য কয় প্রকার? 2 প্রকার। ওকে, একটা হলো বদ্ধ বাক্য আর একটি হলো খোলা বাক্য। একটি কি বললাম? বদ্ধ বাক্য আর একটি হলো খোলা বাক্য। তো এখন প্রশ্ন পরীক্ষায় আসলো বদ্ধ বাক্য কাকে বলে, খোলা বাক্য কাকে বলে? তাহলে বদ্ধ বাক্য বলতে বোঝানো হয়, আমি বলছি সুন্দর করে খাতায় নোট করে নাও। বদ্ধ বাক্য বলতে বোঝানো হয় যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, যে বাক্য থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় সেটা হলো বদ্ধ বাক্য। তাহলে বদ্ধ বাক্য থেকে আমরা কি কি নির্ণয় করতে পারবো? সত্য আর একটি কি মিথ্যা। সত্য আর একটি মিথ্যা। তাহলে পরীক্ষায় আসলো বদ্ধ বাক্য কত প্রকার? বদ্ধ বাক্য কত প্রকার? তাহলে উত্তরটা কত হবে? বদ্ধ বাক্য আমাদের 2 প্রকার। বদ্ধ বাক্য কত প্রকার বললাম? 2 প্রকার। এরপর আসলো খোলা বাক্য। অর্থাৎ খোলা বাক্য বলতে বোঝানো হয় যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। অর্থাৎ খোলা বাক্যে সত্য আর মিথ্যা কি করা যায় না? নির্ণয় করা যায় না। সত্য বা মিথ্যা কি করা যায় না? নির্ণয় করা যায় না। সেটা হচ্ছে আমাদের খোলা বাক্য। এখন প্রশ্ন পরীক্ষা আসলো গাণিতিক বাক্যের অপর নাম কি? গাণিতিক বাক্যের অপর নাম কি? গাণিতিক বাক্য বলতে বোঝানো হয় যে বাক্যের মাধ্যমে সুনির্দিষ্টভাবে সত্য মিথ্যা নির্ণয় করা যায়। তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে সুনির্দিষ্টভাবে সত্য মিথ্যা নির্ণয় করা যায়, সেটাকে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্যের অপর নাম বদ্ধ বাক্য। গাণিতিক বাক্যের অপর নাম কি বললাম? বদ্ধ বাক্য। ক্লিয়ার? এই গাণিতিক বাক্য, খোলা বাক্য, বদ্ধ বাক্য, এখান থেকে প্রশ্ন আসবে। এখন প্রশ্ন 2টি বাক্যের একটা উদাহরণ দেওয়া হলো। আমি যেমন উদাহরণ দিলাম এখানে একটা 2 ক + 5, আর একটা উদাহরণ দিলাম 5 + 2 = 7। আর এখানে আমি বললাম যে খ। ওকে, 2 ক + 5 = খ। এখানে ভালো করে এই যে যদি কোনো বাক্যের মধ্যে অজানা রাশি পাওয়া যায়, অজানা বলতে যেমন ক খ যে কোনো চলক বিশিষ্ট বা যে কোনো অক্ষর বিশিষ্ট পাওয়া যায়, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা মান নির্ণয় করতে পারবো না, সেটা হলো অবশ্যই খোলা বাক্য। আর যেটার মাধ্যমে মান 5 আর 2 যোগ করলে 7 = 7, অর্থাৎ আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারবো। আমি বললাম 5 2 যোগ করে 9 পাইলাম। 5 আর 2 যোগ করলে কি 9 হয়? হয় না। কিন্তু সত্য বা মিথ্যা আমি নির্ণয় করতে পারছি। 5 2 যোগ করলে 7 হয়, 9 না। অর্থাৎ আমরা মিথ্যা, এই বাক্যটা মিথ্যা, আমরা কি নির্ণয় করতে পারতেছি। তাহলে এটা হবে আমাদের বদ্ধ বাক্য। আর এটার মাধ্যমে আমরা ক এর মানও জানি না, খ এর মানও জানি না, যার জন্য সত্য মিথ্যা কি করতে পারবো না? নির্ণয় করতে পারবো না। অর্থাৎ এটা হবে কি বাক্য? আমাদের খোলা বাক্য। ক্লিয়ার? এই ছিল আমাদের বাক্য থেকে সম্পূর্ণ বেসিক। এখন আমরা আসবো পরের অঙ্কে। পরের অঙ্কটি দেওয়া আছে কি, একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে, ওই কাজটি 40 দিনে করতে কতজন লোক লাগবে? এই টাইপের অঙ্কে শুধু একটু মনে রাখলে হয়ে যায়। যদি অঙ্কে দিন থাকে, দিন আর জন, ওকে, এইভাবে মনে রাখবো, দিন আর জন। অথবা যদি প্রশ্নে জন আর দিন এইভাবে যদি প্রশ্ন থাকে, আমাদের যদি জন বের করতে বলা হয় তাহলে জনটাকে আমরা ডানে রাখবো, যদি দিন বের করতে বলা হয় দিনটাকে আমরা ডানে রাখবো। ওকে, যেটা বের করতে বলবো সেটা আমরা ডানে রাখবো, অপরটাকে অঙ্ক করবো। তাহলে এই প্রশ্নে বলেছে যে কত জন, তাহলে কি বের করতে বলেছে? জন বের করতে বলেছে আমাদের। তাহলে সম্পূর্ণ লাগবে উপরেরটা, নিচেরটা না। ওকে, জন বের করতে বলেছে মানে আমাদের উপরেরটা প্রয়োজন। তাহলে আমরা নিচের থেকে কি করলাম? কেটে দিলাম। এখন প্রশ্নে বলেছে যে 300 জন লোক 20 দিনে করতে পারে, তাহলে 20 দিনটা আগে রাখবো। তাহলে 20 দিনে করে একটি কাজ
একটি কাজ কতজন লোকে? 300 জন লোকে। একটি কাজ 300 জন লোকে। ওকে, তাহলে 20 দিনে করে একটি কাজ 300 জন লোকে। ক্লিয়ার? আমি লোকটা লিখলাম না, সমস্যা নেই। 20 দিনে করে একটি কাজ 300 জন লোকে। এখন প্রশ্ন বলেছে যে একদিনে, তাহলে এখানে ভালো করে বুঝতে হবে যে 20 দিনে যদি একটি কাজ 300 জন লোকে করতে পারে, তো একদিনে কাজটি করতে অবশ্যই কি কম লাগবে না বেশি লাগবে? একটু আগে ঐকিক নিয়মে বলেছিলাম যে এখানে যদি প্রশ্ন যদি কম হয় তাহলে কি করতে হয়? যদি প্রশ্নে কম হয় তবে ভাগ, আর যদি বেশি হয় তবে কি করতে হবে? গুণ। কিন্তু এখানে 20-এর জায়গায় 1 দিয়েছি, কিন্তু আমাদের এখানে যদি কাজটা করি তাহলে পরিশ্রম, যদি 20 দিনের কাজ একদিনে করি তাহলে কি পরিশ্রমটা বেশি লাগবে না? বেশি লাগলে গুণ। তাহলে এখানে আমরা কি করব? গুণ করব। ওকে, এরপর প্রশ্নে বলেছে যে অতএব 40 দিনে, বলেছে কি 40 দিনে একটি কাজ করতে জন্য কতজন লাগবে? তাহলে 40 দিনে, যদি 20 দিনে বা একদিনে এটা করতে যদি বেশি লাগে তাহলে 40 দিনে অবশ্যই কি লাগবে? কম লাগবে। তাহলে আমরা 40 দ্বারা কি করবো? এটাকে 40 দ্বারা এটাকে কি করব? ভাগ করব। ওকে, তাহলে 0 আমরা 0 কেটে দিলাম। এরপর এই যে 2 1 2, 2 2 4 করলাম। এরপর এই যে 2 1 2, 300, 300 অর্ধেক কত হবে? 150। তাহলে এটার উত্তর আমাদের কত হবে? 150 জন। অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে যদি 20 দিনে 300 জন লোক লাগে তাহলে 40 দিনে কতজন লোক লাগবে? লাগবে 150 জন লোক। এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মে করব, অথবা যদি কখনো এই টাইপের অঙ্কগুলো বহু নির্বাচনীতে আসে তাহলে আমরা কিভাবে করতে পারবো? জাস্ট অঙ্কর দিকে তাকিয়ে অ্যান্সারগুলো করে ফেলবো। যদি 20 দিনে 300 জন লাগে, দিনটা ছিল কত? দিনটা ছিল আমাদের কত? 20, আর লোক ছিল কত? 300। দিনের জায়গায় আমাদের হয়েছে কত? 40। দিনের জায়গায় হয়েছে কত আমাদের? 40। দেখো তো এখানে 20 থেকে ডাবল হয়ে গেছে, এখানে দিন ডাবল হয়েছে, তাহলে লোক সংখ্যা কি অর্ধেক হয়ে যাবে? অর্ধেক হলে 150 অর্ধেক কত? 150। আমরা এইভাবে বেসিক দিয়ে অঙ্কটাকে মনে রাখতে পারবো, এইভাবে আমরা অঙ্কটাকে মনে রাখতে পারবো, অথবা এইভাবে আমরা ঐকিক নিয়ম করবো। ওকে, যেহেতু দিন বেড়েছে তাহলে জনসংখ্যা কমবে, যদি দিন কমতো জনসংখ্যা বাড়তো। এতটুকু মনে রাখলে আমাদের এই টাইপের জন লোকের অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর আমরা করব যে 6 নম্বর অঙ্কটা। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাথে এরপরে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সৃজনশীল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দেওয়া হবে, যেগুলো থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো কমন আসবে, জাস্ট শুধু কথা বা অঙ্কের প্যাটার্নগুলো একটু হয়তো চেঞ্জ হতে পারে। ওকে, তাহলে এরপর 6 নম্বর প্রশ্নটা ছিল যে 3 ও 5-এর গসাগু ও লসাগু কত? আমরা গসাগু এবং লসাগু এই দুটো সম্পর্কে আগে প্রথমে জানতে হবে। গসাগুর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখান থেকে গসাগু আরেকটি হলো লসাগু। অনেকে কি করে? সমস্যা করে, এই দুটো সমস্যা নাই, শেষে এসে সমস্যা করে যে গুণিতক কখন হবে, আরেকটি প্রশ্ন হলো গুণনীয়ক কখন হবে। এই দুইটা জায়গায় সবার সমস্যা হয় যে গুণিতক আর গুণনীয়ক নিয়ে। তো আমরা প্রথমে গতে কি হয়? গতে মনে রাখবো কি হয়? গতে হয় গরিষ্ঠ, আর লতে কি হয়? লঘিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। তো এখান থেকে আমরা মনে রাখবো এই দুইটা বানান দ্বারা। কি দ্বারা মনে রাখবো? বানান দ্বারা। গরিষ্ঠতে বড় বানান, তাহলে কি হবে? গুণনীয়ক। আর লঘিষ্ঠতে ছোট বানান, তাহলে কি হবে? গুণিতক। মনে থাকবে, এইটুকু যদি মনে থাকে আমরা গসাগু লসাগু গুণিতক আর গুণনীয়কের এলোমেলোটা আমরা মনে রাখতে পারবো। ওকে, এখন এখান থেকে আমরা গসাগু এবং লসাগু, গসাগু মানে মনে রাখতে হবে যে গুণনীয়কের মিল, কি বললাম? গুণনীয়কের মিল। আর লসাগু মানে মনে রাখতে হবে যে গুণনীয়কের যেটা বড় মিল, গরিষ্ঠ মিলটা অর্থাৎ বড় মিলটা। আর লসাগুতে মনে রাখবো যে লঘিষ্ঠ মানে ছোট মিলটা। লঘিষ্ঠ মানে কি বললাম? ছোট মিলটা। তাহলে যথেষ্ট লসাগু আর গসাগু সম্পর্কে। তাহলে এখন প্রশ্নে দিয়েছি আমি 3 ও 5-এর, 3 আর 5-এর। আচ্ছা, 3-এর যদি আমরা গুণনীয়ক বের করি আর 5-এর গুণনীয়ক, তাহলে দুটোই মৌলিক সংখ্যা। গুণনীয়ক 1 আর 3 ছাড়া, 1 আর 5 ছাড়া কোনোটা পাবো না। মিল কি আমাদের? শুধুমাত্র 1। তাহলে গসাগু কত হবে আমাদের? এই প্রশ্নের গসাগু কত হবে? গসাগু হবে 1। গসাগু কত হবে? 1। অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যা, দুইটি মৌলিক সংখ্যা সবসময় গসাগু কত হবে মনে রাখতে হবে? 1। ওকে, এরপর লসাগু।
লসাগু। লসাগু বলতে কি বললাম যে যেটা সর্বনিম্ন লঘিষ্ঠ অর্থাৎ গুণিতকটা মিল থাকবে। তিনের গুণিতক যদি গুণিতক বলতে কি নামতা মনে রাখবো, কি বললাম নামতা, তিনের ঘরের নামতা পড়ি, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চার বারো, তিন পাঁচ 15। আবার পাঁচের ঘরটা যদি মনে করি, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে 10, তিন পাঁচ 15। তো সবচেয়ে ছোট মিল কত? 15। তাহলে লসাগু আমাদের কত হবে? 15। সেজন্য আমরা আরেকটা নিয়ম মনে রাখতে পারি, এখানে যে দুইটি সংখ্যা থাকবে দুইটি সংখ্যা আমরা কি করে দেব? গুণ করে দেব। অর্থাৎ যখন আমরা উৎপাদন করতে পারবো না তখন কি করবো? গুণ করব। এটাই হলো আমাদের লসাগু। এই যে গসাগু আর লসাগু, ক্লিয়ার? গসাগু আর লসাগু। এরপর বলা হয়েছে যে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 আর 5। এই অঙ্কটা ভালো করে শিখতে হবে, এই অঙ্কটাই ভালো করে শিখতে হবে যে আমরা গসাগু এখানে কত হয়েছিল? 1, এবং এটার গসাগু আমাদের কত হবে, এটা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, প্রশ্নে বলেছে যে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 ও 5 হলে, এখানে বলেছে যে সাধারণ মৌলিক গুণনীয়ক 3 আর একটা কত? 5, 3 আর 5। ওকে, তো এখন বলা হয়েছে প্রশ্নে গসাগু কত। এই প্রশ্নের গসাগু কত? আমরা এখানে দুইটা সংখ্যা দিয়েছিলাম, 3 আর 5 এর গসাগু কত, তখন হয়েছিল 1। কিন্তু আমি প্রশ্নে দিয়েছি সাধারণ মৌলিক গুণনীয়ক দেওয়া আছে 3 আর 5, তখন গসাগু কত? তো এই প্রশ্নের উত্তর আমরা সবসময় গসাগু কাকে বলে সেখান থেকে বের করব। গসাগু কি বা কাকে বলে যদি পরীক্ষায় আসে, কাকে বলে, ওকে, গসাগু কাকে বলে বা কি, তাহলে আমরা মনে রাখবো যে দুইটি বা তিনটি যে কয়টি সংখ্যা হোক না কেন, অর্থাৎ এখানে দুটি বলা হয়েছে, আমরা দুটি বললাম, দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের, যদি বলতো প্রশ্নে দুইটি লিখবো, তিনটি বলে তিনটি, চারটি বলে চারটি, পাঁচটি বলে পাঁচটি, তাহলে 5টি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল। এখানে যেহেতু আমরা দুটি বলেছি সেটা দুটি বলবো। দুটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে গসাগু বলে। ওকে, তাহলে গসাগু বলতে কি বোঝানো হলো? যে সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল, সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক 3 আর 5 এর গুণফলকে গসাগু বলে। তাহলে গসাগুর উত্তর আমাদের কত হবে? 3 গুণ 5, অর্থাৎ 3 5 15। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে তাহলে এটার উত্তর কত আমাদের হলো? 15। তাহলে উত্তর কত হইলো? 15। বোঝা গেছে? এইভাবে প্রশ্নগুলোকে বুঝে বুঝে উত্তর করতে হবে। হুট করে এই প্রশ্ন দিয়ে দিয়েছে 3 আর 5 এর গসাগু কত, আমরা 1 দিয়ে চলে আসলাম, তাহলে হবে না। যদি বলা হয়তো 3 আর 5 এর গসাগু কত, তখন উত্তর তো 1। কিন্তু বলা হয়েছে প্রশ্নে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক কত। ওকে, এইভাবে প্রশ্নগুলো আমরা সমাধান করব। এরপর 7 নম্বরে একটা প্রশ্ন রয়েছে যে কোনো ফুল বাগানে 3/2 বা 2/3 অংশ ফুল চাষ করা হয়েছে। তো এই অঙ্কটাকে আমরা ভালো করে বুঝতে হবে। কোনো ফুল বাগানে আমি একটা বাগান আঁকাইলাম, সাপোজ আমি বাগানটাকে আয়তাকার বাগান ধরলাম। কি বাগান ধরলাম? একটা আয়তাকার বাগান ধরলাম। ওকে, একটা আয়তাকার বাগান। তো বলা হয়েছে যে 3/2 বা 2/3 অংশ ফুল চাষ করা হয়েছে, বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। আমি বললাম যে এই বাগানটার ক্ষেত্রফল কত? 20 বর্গমিটার বা স্কোয়ার মিটার। ওকে, বর্গ মিটার হলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত? চাষ করা অংশের ক্ষেত্রফল কত? এই প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে মোট ক্ষেত্রফল কত পাইছি? মোট ক্ষেত্রফল 20। ওকে, তার মধ্যে বলা হয়েছে যে ফুল বাগানে এত অংশ ফুল চাষ করা হয়েছে। তাহলে এখান থেকে যদি বলা হয় তাহলে বাগানের কত অংশ চাষ করা হয়েছে, তাহলে এখান থেকে আগে বাগানের এত অংশ চাষ করা হয়েছে এইটুকু মনে রাখতে হবে। বাগানের 3/2 বা 2/3 অংশ চাষ করা হয়েছে। তাহলে এর মধ্যে একটা কথা রয়েছে এর, কি রয়েছে এর মধ্যে? একটা জিনিস রয়েছে, সেটা কি? এর। তাহলে বাগানের ক্ষেত্রফলটা কত? 20। এর মানে কি আমরা জানি? এর মানে এর মধ্যে এর রয়েছে, আর এর মানে হচ্ছে গুণ, তারপরে কত দেওয়া হয়েছে? 3/2 অংশ। এরপর আমরা এখান থেকে কি করবো? যদি লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করি আনসারটা হয়ে যাবে। ওকে, 2 কে 2, 10 × 20, অর্থাৎ কত হবে? 3 × 10 = 30। তাহলে কত হবে? 30। ওকে, তাহলে এই প্রশ্নে চাষ করা অংশের ক্ষেত্রফল কত হলো? 30 বর্গমিটার। কত হলো? 30 বর্গমিটার। দুঃখিত, এই 7 নম্বর অংশটি
এখানে আমাদের মিস্টেকলি 3/2 লিখে ফেলেছিলাম, এটা 5-এর 2 বা 2/5 অংশ হবে। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা এখান থেকে কোনো ফুল বাগানের 2/5 বা 5-এর 2 অংশ ফুল চাষ করা হয়েছে, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? আমরা এই বাগানটাকে কীভাবে বাগান কল্পনা করেছিলাম? আয়তাকার বাগান। সেই বাগানটির ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের? 20 বর্গ মিটার। ওকে, তাহলে এই প্রশ্নে বলা হয়েছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত। তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল যদি বের করি, এখানে প্রশ্নে বলেছে যে বাগানের এত অংশ, তাহলে এখানে আমরা কি করব যে বাগানের 2/5 অংশ, তো এই অংশকে এই জায়গাতে আমরা বর্গমিটারে উত্তর লিখবো। কিসে লিখবো উত্তরটা? বর্গমিটারে উত্তর লিখবো। ওকে, বাগানের এর আছে মানে এর মধ্যে একটা এর আছে, এর মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা প্রশ্নে কত দিয়েছি? 20, এর মানে গুণ 2/5, এখানে যে অংশ আছে না অংশ। ওকে, এরপর কাটাকাটি করো, 5 × 5 = 4, 5 = 20, 4 দুগুণ কত হবে? 8 বর্গ মিটার। তাহলে মোট 20 বর্গ মিটার একটা বাগান। সেই বাগানের যদি 5-এর 2 বা 2/5 অংশ যদি আমরা নিচ থেকে বলি তাহলে 5-এর 2 বলবো, আর যদি উপর থেকে বলি তাহলে 2/5 বলবো। মনে থাকবে 2/5 বা 5-এর 2 অংশ ফুল চাষ করা হয়েছে। তাহলে যদি এই অংশটাকে আমি সম্পূর্ণ বললাম যে এতটুকু অংশতে ফুল চাষ করা হয়েছে, সেই অংশটি হচ্ছে 2/5 বা 5-এর 2। ওকে, এতটুকু যদি ফুল চাষ করা হয় তাহলে চাষকৃত ক্ষেত্রফল কত? সেজন্য মোট ক্ষেত্রফলের সাথে আমরা এই যে বাগানের বলেছে সেজন্য এর মানে গুণ চিহ্ন দিলাম। বাগানের ক্ষেত্রফল 20, 2/5 লিখলাম, এখান থেকে আমরা কাটাকাটি করে লঘিষ্ঠকরণ করে 8 বর্গ মিটার। তাহলে এতটুকু ক্ষেত্রফল হলো 8 বর্গ মিটার। ওকে, আমরা প্রশ্ন একটু মিস্টেকলি ভুল তুলে ফেলেছিলাম, সেজন্য হয়তো একটু রং হয়েছিল উত্তরটা। এরপর 8 নম্বর প্রশ্নটা আমাদের কি রয়েছে এখানে? 8 নম্বরটা রয়েছে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে আমরা গড় নির্ণয়ের সূত্রটি কি জানি? আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর সমষ্টি বা উপাত্ত সংখ্যাগুলোর সমষ্টি বা উপাত্ত সংখ্যাগুলোর যোগফল, একই কথা। ওকে, ভাগ উপাত্ত সংখ্যা। এখানে আমরা উপাত্ত সংখ্যাগুলোর যোগফল লিখব, উপাত্ত। তাহলে গড় সমান সূত্র কি জানি আমরা? উপাত্ত সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, গড় সমান উপাত্ত সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা। যদি তোমাকে বলে দেওয়া হয় যে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে যদি সংখ্যাগুলো সিরিয়ালে বলে দেওয়া হয়, যদি বলে যে সংখ্যাগুলোর সমষ্টি কত, তখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে উপাত্ত সংখ্যা মানে কয়টি রয়েছে সেই সংখ্যা দ্বারা কি করবো? ভাগ করলে গড় পাবো। যদি তোমাকে সমষ্টি বের করতে বলে তাহলে গড় দেওয়া থাকবে আর সংখ্যা দেওয়া থাকবে, তাহলে গড়ের সাথে সংখ্যা আমরা কি করব? গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 8 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে যে গড় নির্ণয়ের সূত্রটি কমপ্লিট। তারপরে বলা হয়েছে পিতা ও 3 পুত্রের বয়সের গড়। এখানে প্রশ্নে বলেছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় 25 বছর। ওকে, পিতা ও 3 পুত্র, এখানে আছে কয়জন? পিতা 1 জন, 3 পুত্র, যে কয়জন হলো? 4 জন। তাহলে এখানে বলেছে যে 4 জনের বয়সের গড় 25 বছর। তাহলে গড় যদি 25 বছর দেওয়া থাকে, আমি একটু আগে বললাম সমষ্টি বের করতে বললে গড়ের সাথে উপাত্ত সংখ্যা আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে উপাত্ত সংখ্যা কয়জন? 4 জন। গড় দেওয়া আছে 25 বছর। তাহলে পিতা ও 3 পুত্রের এই যে উপাত্ত সংখ্যাগুলো সমষ্টি যেমন বলেছে না, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি? পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি সমান 25 × 4, অর্থাৎ 4 × 25 কত হবে? 100 বছর। কত হবে? পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 4 × 25 100, 4 × 25 100 বছর। ক্লিয়ার? এটা আমরা পাইলাম সমষ্টি। এরপর বলেছে যে পিতার বয়স 52 বছর হলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 3 পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে এখানে 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 3 পুত্রের
বয়সের সমষ্টি। তাহলে 100 থেকে পিতার বয়সটা বাদ দিতে হবে। পিতার বয়স কত ছিল? 52। তাহলে বাদ দিলে কত হবে? 48 বছর। কত হবে? 48 বছর। বোঝা গেছে এই প্রশ্নটার উত্তর। এরপর বলা হয়েছে যে 3 পুত্রের বয়সের সমষ্টি না বলে গড় বলতে পারে। কি বলতে পারে? গড় বলতে পারে। তাহলে যদি 3 পুত্রের বয়সের গড় কত হবে? সমষ্টি কত? মোট সমষ্টি 48 আর উপাত্ত সংখ্যা কয়জন? 3 জন। তাহলে ভাগ করলে কত হবে? 3 16 48। তাহলে উত্তর কত হবে? গড়। যদি প্রশ্নে গড় বলে তাহলে উত্তর কত হবে? 16। আর যদি সমষ্টি বলে তাহলে কত হলো? 48। ওকে, অর্থাৎ আমরা কি করব, এখানে কয়টা উপাত্ত বা কয়জন আছে সেটাকে আমরা কি করব? গড় দ্বারা গুণ করব। করার পর যার সংখ্যাটা দেওয়া থাকবে বা বয়স বা বছর যেটাই হোক দেওয়া থাকবে সেটা কি করব? বিয়োগ করে দেব। তাহলে আমরা ওর একটা উত্তর পেয়ে যাবো, অর্থাৎ প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? আর গড় বললে তাহলে আমরা একবার করব। এরপর 9 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে 225 লিটারের 20% সমান কত? এইটা শতকরা থেকে দেওয়া হয়েছে। ওকে, পার্সেন্টেজের একটি অঙ্ক, যেগুলো পার্সেন্ট থেকে এবছর অবশ্যই প্রশ্ন করা হবে। তো এখানে বলা হয়েছে যে 225 লিটারের 20%, 225 লিটারের 20%। তাহলে আমি একটু আগে বললাম যে লিটার এর মধ্যে একটা কি রয়েছে? এর রয়েছে। এর মানে কি? গুণ 20%। আমরা এখান থেকে পার্সেন্ট সমান কি জানি? 100 ভাগ, অর্থাৎ আমরা 1/100 লিখতে পারি বা 100 1 ভাগ। তাহলে পার্সেন্ট সমান লিখতে পারি 1/100, 1/100 বা 1/100। তাহলে এখান থেকে আমরা লিখবো 225 গুণিত 20। পার্সেন্টের জায়গায় 20-এর সাথে 1 গুণ করলে 20 হবে, নিচে হবে 100। 0 0 কাটা। এবার এটাকে কাটবো, 2 1 কে 2, 5 2 10, এর 5 1 কে 5, আর এটাকে ভাগ করবো। তাহলে এটা কত হবে? 4 25 20, 4 25 20, 2 20, 5 5 25, তাহলে কত হয়? 45%। কথা বলতে আমাদের 45%। আমরা এখান থেকে যদি লঘিষ্ঠকরণ করতে পারি এইভাবে প্রশ্নটাকে সমাধান করতে পারবো। অর্থাৎ আমরা কি করলাম? 0 0 কাটলাম, তারপর লবে আছে 2, 2 দ্বারা 10কে কাটাকাটি করলে 2 1 কে 2, 5 2 10। এরপর 5 দ্বারা 225কে কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে 45। তাহলে উত্তরটা কত হলো আমাদের? 45%। ওকে, তাহলে সরি 45 কেন বলছি? পার্সেন্ট না, শুধু 45, শুধু মাত্র 45। ওকে, এককটা হবে আমাদের লিটার। এরপর 10 নম্বর প্রশ্নটা হয়েছে যে 2/5 বা 5-এর 2-কে শতকরায় প্রকাশ এবং 2.25-কে ভগ্নাংশে প্রকাশ। দুটো অঙ্ক একসাথে করবো। ওকে, এইটা দিয়েছে আর 2.25, এটাকে ভগ্নাংশ আর এটাকে বলেছে শতকরায়। এটাকে বলা হয়েছে শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশ করার জন্য আমরা প্রথমে পার্সেন্টেজে ভাঙিয়ে পেলাম 1/100। তাহলে এইটাকে যদি আমরা শতকরায় রূপান্তর করি তাহলে আমাদের হরে কত লাগবে? 100 লাগবে। হরে কত লাগবে? 100। তাহলে আমরা সমহরের যে নিয়মটা শিখছিলাম না, হর সমান করা, তাহলে এখানে আমরা হরটাকে সমান না করে হরটাকে বানাবো 100। তাহলে আমরা হরটাকে 100 বানাইলে আমরা লবে 20, হরে 20 দ্বারা কি করবো? গুণ করবো। এরপর কত হচ্ছে? 20 2 40, আর নিচে 5 20 100। এটাকে আমরা এভাবে লিখতে পারবো 1/100। তাহলে 1/100 সমান আমরা কি জানি? পার্সেন্ট জানি। তাহলে উত্তরটা কত হবে আমাদের? 40%। তাহলে এখানে 2/5 বা 5-এর 2 সমান লিখতে পারবো কত? 40%। প্রশ্নটা ক্লিয়ার। এইভাবে যে কোনো একটা শতকরা প্রকাশ বা ভগ্নাংশে প্রকাশ আসতে পারে। ওকে, এরপর 2.25-কে আমরা ভগ্নাংশ করবো। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ করবো বলতে কি? দশমিক তোলার নিয়ম একটা রয়েছে, দশমিক উঠানোর নিয়ম। তাহলে আমরা এইটাকে আমরা দশমিক উঠানোর নিয়ম, প্রথম কথা হলো যেটা থাকবে সেই সংখ্যাটা আমরা ডাইরেক্ট লিখে দিব। তাহলে লিখলাম 2 2 5। ওকে, লিখছি, দশমিকটাকে উঠিয়ে দিয়েছি। এরপর যদি দশমিক লবে থাকে তাহলে হরে যে আমরা গুণ দেবো, হরে যে আমরা গুণ দিয়ে 1 লিখবো। তাহলে হরের প্রশ্ন, এখানে হরে কিছু নাই মানে মনে রাখবো 1 আছে। তাহলে 1-এর সাথে গুণ দিয়ে আমরা কি লিখবো? 1 লিখবো বললাম। তাহলে হরে যে গুণ দিয়ে 1 লিখবো। ওকে, আর এখানে দশমিকের জন্য এই 1টা লিখছি, দশমিকের জন্য 1 লিখছি, গুণ দিয়ে 1 লিখছি। এরপর দশমিক পর যে কটা সংখ্যা হবে সেই কয়টা আমরা শূন্য দিব। কয়টা সংখ্যা আছে? 2টা, সেজন্য 2টা শূন্য দিব। এরপর এটাকে আমরা লঘিষ্ঠকরণ করে যেটা থাকবে সেটাই হবে আমাদের উত্তর। তো লঘিষ্ঠকরণ যদি আমরা করি, এটাকে 5 20 100, এটাকে করলে কত হবে? 5 45 225। এরপর এটাকে আবার কাটাকাটি করা যাবে, 4 25 100, 5 9 45। তাহলে 9 বাই কত হবে? 4। তাহলে উত্তরটা কত হলো? 9/4। 9/4, এটাই হলো আমাদের
ভগ্নাংশ, এটা হলো আমাদের ভগ্নাংশ, মানে দশমিক থেকে ভগ্নাংশ। আর এইটা আমাদের ছিল শতকরায় রূপান্তর। এই টাইপের প্রশ্ন অবশ্যই যে কোনো একটা আসবে, আশা করা যায়। এরপর 11 নম্বর একটা প্রশ্ন রয়েছে যে জ্যামিতি থেকে কোণ নির্ণয়ের। জ্যামিতি থেকে কোণ নির্ণয়, এখান থেকে আমরা জ্যামিতির কোণ যে কোনো একটা দেখা যাক, এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার কি হয়, তো এখানে একটা জ্যামিতি দেওয়া হয়েছে যে কোণটা দিয়েছি 120 ডিগ্রি। যদি এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে তবে মনে রাখতে হবে যে উত্তরটা কোণাকুণি হবে, মানে এখানে যে উত্তরটা হবে এখানে সে উত্তরটা হবে। আমি চিত্রের নাম দিলাম ক, খ, গ, ঘ। অর্থাৎ ক এর সাথে কোণা হলো গ, খ এর সাথে কোণা হলো ঘ। অর্থাৎ ক কোণ গ কোণ সমান খ কোণ আর ঘ কোণ সমান। এই যে এই চিহ্নটা দিচ্ছি না, এটাকে বলা হয় কোণ চিহ্ন। কি চিহ্ন বলা হয়? কোণ চিহ্ন। আর এই যে একটা ফোঁটা ছোট করে দিচ্ছি, এটাকে বলা হয় ডিগ্রি। কি বলা হয়? এটাকে বলা হয় ডিগ্রি। ওকে, এটাকে কোণ বলা হয় এবং এটাকে ডিগ্রি বলা হয়। তাহলে সবসময় এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, কোণাকুণি কোণগুলো সমান হবে। তাহলে ক এর মান যদি 120 ডিগ্রি হয়, গ এর মান বলেছে, এখানে বলেছে না? ও আচ্ছা, নাম চেঞ্জ করছি, সমস্যা না। এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা আমাদের কত হবে? গ এর মানটাও হবে 120 ডিগ্রি। ওকে, অর্থাৎ ক যেটা হবে গটা আমাদের সেইটা হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপর আমাদের 12 নম্বর প্রশ্ন রয়েছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 4.8 সেমি, বৃত্তটির বৃহত্তম জ্যা কত? ওকে, বৃত্তটির বৃহত্তম জ্যা কত? তো এখান থেকে প্রথমে আমরা বৃত্ত সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নটাতে যাব। ওকে, তো বৃত্ত, এটা আমাদের একটি বৃত্ত। ওকে, এটা আমাদের একটি বৃত্ত। তো এই বৃত্তের মিডিলে যে বিন্দুটি থাকবে এটাকে বলা হয় কি? কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র। ওকে, আর এই কেন্দ্রকে ঘুরে চারিদিকে যে ঘুরবে এটাকে বলা হয় আমাদের কি? পরিধি। কি বলা হয়? এটাকে বলা হয় পরিধি। অর্থাৎ এখান থেকে চারিদিকে যেটা ঘুরবে সেটাকে বলা হয় আমাদের পরিধি, মানে এতটুকুর মধ্যে বৃত্তটা আমাদের সীমাবদ্ধ। ওকে, এরপর যদি এখান থেকে আমরা এই যে পরিধি থেকে যে কেন্দ্রের দূরত্ব, পরিধি থেকে কেন্দ্রের যে দূরত্ব এটাকে বলা হবে ব্যাসার্ধ। কি বলা হবে? ব্যাসার্ধ। তারপর পরিধি থেকে কেন্দ্র বরাবর যেটা আরেকটি দুই পাশে যে ছেদ করবে এটাকে বলা হবে ব্যাস। কি বলা হবে? ব্যাস। কেন্দ্রবিহীন যে আমাদের রেখা অঙ্কিত হবে এটাকে বলা হবে জ্যা। এটার নাম হলো জ্যা। তাহলে আমরা ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি। ওকে, ক্লিয়ার? এরপর আমরা এখান থেকে প্রশ্ন করেছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 4.8 সেমি। তাহলে আমরা এখানে আরেকটি বৃত্ত আঁকাইলাম। তো বলেছে যে ব্যাসার্ধ, এখান থেকে আমি ধরলাম যে এতটুকুর মান 4.8 সেমি। ওকে, বৃত্তটির বৃহত্তম জ্যা কত? বৃত্তটির বৃহত্তম জ্যা কত? এখন প্রশ্ন, এই প্রশ্নের বৃহত্তম জ্যা বলতে কি বোঝানো হয়? বৃহত্তম জ্যা বলতে ব্যাসকে বোঝানো হয়। কি বলা হয়? বৃহত্তম জ্যা বলতে কাকে বোঝানো হয়? ব্যাসকে বোঝানো হয়। তাহলে যদি এতটুকু 4.8 হয় তাহলে এতটুকুর মানও কত হবে? 4.8। অর্থাৎ এই দুটার যোগফল হবে। তাহলে 4.8 আর 4.8 যোগ করলে কত হবে? 9.6। তাহলে এটার উত্তর কত হবে? আমাদের বৃহত্তম জ্যা কত? 9.6। তাহলে আমরা ব্যাসের অপর নাম কি শিখলাম? ব্যাসের অপর নাম বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা বলতে বোঝানো এখানে কেন্দ্রগামী যে জ্যাটা থাকবে, কেন্দ্রগামী যে জ্যাটা থাকবে সেটাই হলো ব্যাস। ওকে, কেন্দ্রবিহীন এটা ডাইরেক্ট জ্যাই হয়ে গেল। ক্লিয়ার? এরপর হিয়া 1 ঘন্টায় 13 নম্বর প্রশ্নটা আছে, হিয়া 1 ঘন্টায় 2 কিলোমিটার গেলে 2 ঘন্টায় কত কিলোমিটার যায়? মিটার যায়। হিয়া 1 ঘন্টায় যায় 2 কিমি। 1 ঘন্টায় যদি 2 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কত মিটার যাবে? প্রশ্ন ছিল এরকম, 2 ঘন্টায় কত মিটার যাবে? অনেকে প্রশ্নটাকে দেখে বলে এত সহজ প্রশ্ন, 1 ঘন্টায় 2 গেলে 2 ঘন্টায় কত হবে? 2 দুগুণ 4। কিন্তু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কিমি আর এখানে দেওয়া হয়েছে মিটার। তাহলে আমরা এখান থেকে ভালো করে প্রশ্নটাকে বুঝতে হবে। তাহলে 1 ঘন্টায় কত কিমি, 2 কিমি মানে কত মিটার গিয়েছে? আমরা জানি কি 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 2 কিমিতে কত মিটার হবে? 2000 মিটার।
তাহলে 1 ঘন্টায় যায় কত মিটার? 2000। তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2 এর সাথে এটা গুণ হলে কত হবে উত্তর? 4000। কত যাবে? 4000 মিটার। আশা করি প্রশ্নটা বোঝা গেছে, একটু ক্রিটিক্যাল ছিল, বুঝে উত্তরটা করতে হবে। ওকে, এরপর আমরা আসবো 14 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফল সম্পর্কিত। ওকে, ক্ষেত্রফল সম্পর্কিত, মাস ঘন্টা সম্পর্কিত। 14 নম্বর প্রশ্ন হচ্ছিল ক্ষেত্রফল সম্পর্কিত এবং 15 নম্বর প্রশ্নটি হচ্ছে মাস ঘন্টা মিনিট সম্পর্কিত। ওকে, 14 নম্বর প্রশ্নটা আগে আলোচনা করি, ক্ষেত্রফল সম্পর্কিত। তো আমরা ক্ষেত্রফলের সূত্র আগে ভালো করে শিখব। বর্গের আয়ত, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস। বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, এই কয়টা আমাদের, এই 5টা জানলেই হবে। এখন প্রশ্ন এখান থেকে আমাদের অঙ্কনও শিখতে হবে। আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে অঙ্কন করার নিয়মগুলো আলোচনা করেছি। তো আমি যদি বলি যে এখানে বলা হলো বর্গ 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অথবা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করার বৈশিষ্ট্য লেখো। ওকে, আমি ক্ষেত্রফল সম্পর্কিত আলোচনা করবো এবং সবগুলো বলে দিচ্ছি। এখন বর্গের ক্ষেত্রফল কি? আমরা যেমন বললাম যে এতটুকুর মান, প্রত্যেকটার মান, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, তাহলে প্রত্যেকটা বাহু সমান হলে সেটা হবে কি? বর্গ। সেজন্য আমরা বর্গের ক্ষেত্রফল শিখব বাহু স্কোয়ার। কি বললাম? বাহু স্কোয়ার। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। কি লিখতে পারি বললাম? এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। এটা হলো আমাদের বর্গের সূত্র। ওকে, এটা হলো আমাদের কিসের সূত্র বললাম? বর্গের সূত্র বললাম। এরপর আয়ত, আয়তের সূত্র আমরা কি জানি? আয়তের আগে আমরা চিত্রটা দেখি। আয়ত, এই বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য, এই বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য, এই বরাবর যেটা থাকবে প্রস্থ, এই বরাবর যেটা থাকবে প্রস্থ। ওকে, আমাদের ঘরের যেমন মেঝেগুলো হয় দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা শিখবো কি? আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর প্রত্যেকটা ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। আর প্রত্যেকটা বাহুর একক হবে শুধুমাত্র একক, যেটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। আর এককের জায়গায় বর্গ সেন্টিমিটার হতে পারে, বর্গ মিটার হতে পারে। ওকে, ট্রাপিজিয়াম, আমরা ট্রাপিজিয়াম সাধারণত ভালোভাবে চিনি যে এই টাইপের হবে, অর্থাৎ এই বাহু যেই বরাবর যাবে এই বাহু সমান বরাবর যাবে, মানে একটা ময়ের কথা, সমানভাবে সমান্তরালভাবে যাবে, যেমন আয়তর হয়। যেমন এইটা একটা আয়ত, এই বরাবর যেটা গিয়েছে এই বরাবর সেটা যাবে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে? এই দিকে আর এই দিকে, দুই দিকে একটা সুন্দর করে ত্রিভুজ অঙ্কন হবে। ওকে, ত্রিভুজ অঙ্কন হবে, তখন সেটা ট্রাপিজিয়াম হবে। সেজন্য বলা হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। গুণিত কি বললাম? উচ্চতা। মনে করলাম এটা এ, এটা বি। ওকে, তাহলে এখানে আমরা সূত্রটা লিখতে পারবো হাফ এ প্লাস বি, এ প্লাস বি। আর এখান থেকে দুই পাশে দুইটা আমরা কি করলাম? এইভাবে টান দিয়ে লম্ব অঙ্কন করলাম, এটাকে উচ্চতা বললাম। তাহলে গুণিত কি লিখবো? উচ্চতা। তাহলে হাফ এ প্লাস বি গুণিত উচ্চতা। এটা হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপর শিখবো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকটা আমাদের হবে এই টাইপের। ওকে, আয়ত থেকে আমরা যেটাকে বাঁকাইলে পাবো সেটা হলো সামান্তরিক। সেটা হলো কি? সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে। বিপরীত বাহুগুলো, এটা সমান, এটা সমান, বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু কোণগুলো হবে অসমান। আর আয়তর কি হবে? আয়তর এটার কি হবে? বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো পরস্পর সমকোণ। বর্গের কি হবে? প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো প্রত্যেকটি সমকোণ বা লম্ব বলা হোক না কেন একই। ওকে, এবং এগুলোর কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান, এগুলো কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান। আমি 3টে করে বৈশিষ্ট্য বলে দিলাম। এখন সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণিত উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল কি বললাম? ভূমি গুণিত উচ্চতা। ওকে, ভূমি গুণিত উচ্চতা। এরপর শিখবো রম্বস। রম্বসটা হলো আমাদের বর্গের ট্রান্সফার, অর্থাৎ বর্গকে যদি একটু ব্যাকানো হয় তবে সেটা হবে কি আমাদের? রম্বস। ওকে, রম্বসের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু কি বললাম? সমান, কোণগুলো অসমান, কোণগুলো অসমান, রম্বসের কোণগুলো অসমান এবং কর্ণগুলো অসমান, কর্ণগুলো কি বললাম? অসমান। ওকে,
কর্ণগুলো কি বললাম অসমান, এবং কর্ণদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন করে সেটার মান 90 ডিগ্রি। কর্ণদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন করে সেটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এটাই পরীক্ষায় আসে যে রম্বসের কর্ণদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন করবে সেটার মান কত, পরীক্ষায় আসতে পারে এটা 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে রম্বসের এখানে ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এইটা ছিল আমাদের ক্ষেত্রফল বিশেষে সূত্রগুলো এবং বৈশিষ্ট্য চিত্র। ওকে, এই ছিল আমাদের ক্ষেত্রফল বিশেষে। এরপর শিখবো আমরা মাস ঘন্টা মিনিট। মাস ঘন্টা মিনিট। মাস শিখবো। ইংরেজিতে মাস আছে কয়টি? 12টি। ইংরেজিতে মাস আছে কয়টি? 12টি। এখন প্রশ্ন, এটা তো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসতে পারে যে 31 দিনে কয়টি মাস আছে, 30 দিনে কয়টি মাস রয়েছে, বা 30 দিনে না থেকে মাঝে মাঝে 28 দিনে আছে এবং মাঝে মাঝে 29 দিন হয়। আর 29 দিন কখন হয়? যখন সেটা অধিবর্ষ হয়, যখন যেটা অধিবর্ষ হয়। আর এখন প্রশ্ন এখান থেকে আসলো, অধিবর্ষে 1 বছর সমান কত দিন? অধিবর্ষে 1 বছর সমান 366 দিন, মনে থাকবে। এখন এখান থেকে আমরা মাস, তাহলে 31 দিনে, ইংলিশে 31 দিনে মাস কয়টি? 7টি, এবং 30 দিন আর 28 দিন, 30 দিনে 4টি, 28 দিনে 1টি, মাঝে মাঝে 29 দিন হয়, সেটা হবে 1টি। ওকে, 28 বা 29-এ 1টি, 30-এ 4টি, 31-এ 7টি। এটা হলো আমাদের ইংলিশ মাসগুলো। এখন পরীক্ষায় আসলো বাংলা নিয়ে। বাংলা মাস কয়টি? 31-এ বাংলা মাস কয়টি? 30-এ মাস কয়টি? 31-এ বাংলা মাস 5টি, অর্থাৎ প্রথম 5টি মাস হলো 31-এ আর বাকি 7টি মাস হলো 30-এ। মনে থাকবে, এইভাবে আমরা মনে রাখবো। প্রথম 5টি হলো 31-এ এবং বাকি 7টি হলো 30-এ। এবং 31-এ ইংলিশের হলো 31-এ 7টি, 30-এ 4টি, 28 বা 29-এ 1টি করে। ওকে, অধিবর্ষ এগুলো সম্পর্কে ভালো করে শিখতে হবে। অধিবর্ষ বলতে হয় 4-এর বিভাজ্য, যেগুলো 4 দ্বারা বিভাজ্য করা যাবে সেগুলো হলো অধিবর্ষ সাল। ওকে, যেমন হতে পারে 2000 সাল, 2024 সাল, 2028 সাল, 2032 সাল, এভাবে সালগুলো হবে কি অধিবর্ষে। আর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কতদিন হয়? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 29 দিন। কতদিন? 29 দিন। এমন একটা প্রশ্ন হলো পরীক্ষায় যে হিরো আলম নামের একজন ব্যক্তি জন্মগ্রহণ করলো 2000 সালের 29 ফেব্রুয়ারি। তার জন্মদিন কত বছর পর পর উদযাপন করা হবে, বা পরবর্তী জন্মদিন কোন বছরে উদযাপন করা হবে? তাহলে এরকম যদি কোনো প্রশ্ন অধিবর্ষে, সেগুলো 4 বছর পর পর সেলিব্রেট করা হবে। ওকে, এরপর আরেকটি প্রশ্ন 16 নাম্বার, শ্রেণী ব্যবধান কি বা কাকে বলে? আর 5 থেকে 9 শ্রেণী ব্যবধান বা ট্যালি কত? ওকে, শ্রেণী ব্যবধান কি বা কাকে বলে? পরীক্ষা আসলো শ্রেণী ব্যবধান কি? ওকে, আর শ্রেণী 5 থেকে 9-এর মধ্যে শ্রেণী ব্যবধান কত বা ট্যালি কত? তো শ্রেণী ব্যবধান বলতে বোঝানো হয় উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার পার্থক্যকে বলা হয় শ্রেণী ব্যবধান। তাহলে কি বললাম? উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার কি পার্থক্য, আর পার্থক্য মানে কি বিয়োগ বা অন্তরকে বলা হয় শ্রেণী ব্যবধান। মনে থাকবে, উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার পার্থক্য বলা হয় শ্রেণী ব্যবধান। তাহলে 5 থেকে 9 শ্রেণী ব্যবধান কত? তাহলে উচ্চ শ্রেণীসীমা কত আমাদের এখানে? 9। নিম্ন সীমা কত? 5। তাহলে শ্রেণী ব্যবধান কত হবে? 4। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে সবসময় 1 বলবো, কারণ এখানে 5 থেকে শুরু, 5, 6, 7, 8, 9, তাহলে কয় ঘর হলো? 5 ঘর। সবসময় এটার সাথে আমরা কি করবো? একটাকে কাউন্ট করে নেবো, অর্থাৎ শ্রেণী সীমাটা কি হবে? একটা কাউন্ট হবে, কারণ এখানে 5 সহ 9, 5 সহ 9, তাহলে 5 ঘর, 5, 6, 7, 8, 9, তাহলে কয়টা হলো? 5টা। ক্লিয়ার? এখন এর ট্যালি কত? 5-এর ট্যালি 1, 2, 3, 4, 4টার পর আমরা কি করবো? একটা আড়াআড়িভাবে কেটে দেবো। এটা হলো আমাদের 5-এর ট্যালি। ক্লিয়ার? এই ছিল আমাদের এখানকার প্রশ্ন। তবে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে এরকম তোমাকে গ্রাফ দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর কোনটি বসতে পারে? মনে রাখতে হবে শ্রেণী ব্যবধানগুলো বসে, এই শ্রেণী ব্যবধানগুলো এক্স অক্ষ বরাবর বসে। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর বসে সংখ্যা বা উপাত্ত সংখ্যা। তাহলে এক্স অক্ষ বরাবর বসে কি বললাম? শ্রেণী ব্যবধান। আর ওয়াই অক্ষ বরাবর কি বললাম? শ্রেণী সংখ্যা বা গণসংখ্যা, একই কথা। ওকে, ক্লিয়ার? এই ছিল আমাদের, এটা হলো 5টা ট্যালি। এই ছিল আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের সাজেশন। তো এখান থেকে সাজেশন থেকে আশা করি
পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে। এরপর সৃজনশীলের একটি সাজেশন পোস্ট দেওয়া হবে সকলকে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।